Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. In the name of the Almighty Allah, the most merciful, the most beneficent. Welcome to online English class. I am grateful to our headmistress, Mrs. Hasina Begum, for arranging online class in Madhya Girls High School, Jattabadi, Dhaka. Well, the students of class 9 and 10, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am Salma Akhtar, your English teacher. I am going to teach you English second paper. Today, I am going to teach you about transformation of sentences. I hope you all are ready to take part with me. First, you have to know what is transformation of sentence. তোমরা জানো সেন্টেন্সের গঠনগত পরিবর্তন করাকে অর্থাৎ সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে সেন্টেন্সের গঠনগত পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। According to function and meaning, there are 5 kinds of sentences. They are assertive sentence, interrogative sentence, imperative sentence, operative sentence and exclamatory sentence. এখন সেন্টেন্সের গঠনগত পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে। নাম্বার 1, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারি, আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে পারি, আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে পারি, আমরা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ করতে পারি, দেন আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে পারি, দেন আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করতে পারি এবং এক্সক্লামেটরি থেকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। আমরা চেঞ্জিং ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভসে পরিবর্তন করতে পারি এবং আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেরও পরিবর্তন করতে পারি। So, today our topic is affirmative to negative. Let's start our lesson. Number 1. Here I have written only he can do the work. আমরা জানি কোনো সেন্টেন্সে only দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে যে only এর পরিবর্তে আমরা নাম বাদ বসিয়ে affirmative to negative করতে পারি। Here only দ্বারা he একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাহলে আমরা এই only পরিবর্তে এখানে লিখব নান বাদ, NON নান BUT বাদ। শুধু only পরিবর্তে আমরা নান বাদ বসাবো only শব্দটা তুলে দিয়ে যখন আমরা নেগেটিভ করব। দেন আমরা লিখব সেন্টেন্সের বাকি অংশ। আমার বাকি অংশ ছিল হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ শুধু onlyটাকে তুলে দিয়ে আমি এর পরিবর্তে লিখেছি নান বাদ। এছাড়া সেন্টেন্সের বাকি সব আমার অপরিবর্তিত রয়েছে। Number 2, here I have written Raju has only 2 toys. আমরা জানি only ওয়ার্ডটি দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে আমাদের তার পরিবর্তে লিখতে হবে নাথিং বাট। এখানে লক্ষ্য করো আমরা লিখেছি রাজুর মাত্র 2টি খেলনা রয়েছে। এই only দ্বারা আমরা 2 toys, 2টা খেলনাকে বুঝিয়েছি, তাহলে টয় জিনিসটা নিশ্চয়ই একটা বস্তু, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো অ্যান্সারটা হবে রাজু হ্যাজ, এই only পরিবর্তে এটাকে তুলে দিয়ে আমরা এখানে লিখব নাথিং বাট, নাথিং বাট। দেন বাকি অংশ যা ছিল সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 2 toys। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বললাম যে only দ্বারা যদি বস্তুকে বোঝায় তাহলে তার পরিবর্তে আমরা লিখব নাথিং বাট, onlyকে তুলে দিয়ে। আচ্ছা, এবার নাম্বার 3, হিয়ার আই হ্যাভ রিটেন only 3 students are present। আমরা জানি only ওয়ার্ডটি দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যাকে বোঝায় তাহলে আমরা লিখতে পারি তার পরিবর্তে only পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন। হিয়ার only 3 students are present। এখানে only দ্বারা 3 জন ছাত্রছাত্রীকে নির্দেশ করা হয়েছে, তাহলে এখানে আমার একটা সংখ্যা প্রকাশ করেছি, তাহলে আমি এই onlyকে তুলে দিয়ে এখানে লিখব মোর দেন, দেন সেন্টেন্সের বাকি অংশ পুরোটাই লিখতে হবে আমার 3 students were present। আমি আবারও বলছি only দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে onlyকে তুলে দিয়ে আমরা বলবো নান বাট লিখব, only দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে onlyকে তুলে দিয়ে আমরা লিখব নেগেটিভ করার সময় নাথিং বাট, এবং only দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে আমরা লিখব নট মোর দেন বা নট লেস দেন, যে কোনো একটি লিখলেই হবে তোমাদের ইচ্ছা মতন। তারপরে আমরা সেন্টেন্সের বাকি অংশ লিখব। এখানে only দ্বারা আমার সংখ্যা প্রকাশ পেয়েছে তাই আমি লিখেছি নট মোর দেন। নাম্বার 4, আই অলওয়েজ রিমেম্বার ইউ। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে আমরা জানি নেভার বসে। হিয়ার আই
হচ্ছে আমাদের সাবজেক্ট, টুটা অবজেক্ট, অলওয়েজ শব্দটা একটা অ্যাডভার্ব অ্যান্ড রিমেম্বার শব্দটা হচ্ছে আমার ভার্ব। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কোন ওয়ার্ডটির বিপরীত শব্দ বলব, অর্থাৎ অলওয়েজযুক্ত ওয়ার্ডকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমার অলওয়েজের পরিবর্তে বসবে নেভার, এবং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ যুক্ত শব্দের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম বসবে। এখন প্রশ্ন হচ্ছে কোন ওয়ার্ডটির বিপরীতার্থক অর্থ বা শব্দ বা অ্যান্টোনিম বসবে। সেন্টেন্সে সাধারণত যে ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে আমরা সাধারণত তার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ বসিয়ে থাকি। আমার এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি লিখলাম আই, আর অলওয়েজ পরিবর্তন হয়ে আমার এটার পরিবর্তে লিখতে হবে নেভার, লিখলাম নেভার। দেন রিমেম্বার শব্দটা হচ্ছে আমার একটা ভার্ব, এই ভার্বটাকে আমি এর অ্যান্টোনিম করবো, অর্থাৎ রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট, FORGET। তো আই নেভার ফরগেট, আমার অবজেক্ট যা ছিল তাই হুবহু বসবে। তাহলে অলওয়েজযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে আমরা অলওয়েজের বিপরীত লিখবো নেভার, এবং এই সেন্টেন্সে যে ভার্ব আছে সেই ভার্বটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম লিখবো। তাহলে এইখানে ভার্ব ওয়ার্ড হচ্ছে রিমেম্বার, এর বিপরীত লিখলাম ফরগেট। তাহলে আমার সেন্টেন্সের অ্যান্সার হলো আই নেভার ফরগেট। নাম্বার 5, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। আমাদের রুলস হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হয় নট অলওয়েজ। কিন্তু তার আগে একটি কথা আছে, সেটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাকে ডু নট, কখনো ডাজ নট এবং বা নট লিখে আমাকে সেটাকে নেগেটিভ করতে হয়। হ্যাঁ, মাই ফ্রেন্ড এটা হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন সাবজেক্টটি যা আছে তাই আমি আগে বসাবো, এটার কোনো পরিবর্তন নেই, মাই ফ্রেন্ড লিখলাম। এখন আমরা জানি সামটাইমসের পরিবর্তে লিখতে হয় নট অলওয়েজ, আমি নট অলওয়েজটা লিখে ফেললাম আমি। এখন আমরা বলেছিলাম যে সেন্টেন্সের আমার সাবজেক্টের পার্সন অনুযায়ী ডু নট, ডাজ নট বা কখনো আমরা শুধু অলওয়েজের আগে নটও বসাতে পারি। এখন আমার সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে বসে ডাজ। তাহলে আমাকে লিখতে হবে মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট, এবং লাস্ট অফ অল অবজেক্ট মি। এখন প্রশ্ন করতে পারো যে এখানে ছিল ভিজিটস, আমি এখানে ভিজিট কেন লিখেছি। আমরা জানি যখন আমরা সেন্টেন্সে ডাজ নট লিখে ফেলি তখন মূলভাবে সবসময় কি হয়, V1 ফর্মটি লিখতে হয়, তখন আর আমার সাথে এস বাই এস হবে না। তাহলে আমার সেন্টেন্সের অ্যান্সার হলো মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। নাম্বার 6, উই মাস্ট হেল্প দ্য পোর। এখন মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নিয়মটি হচ্ছে মাস্টের পরিবর্তে আমাদের বসাতে হয় ক্যান নট বাই, অর্থাৎ মাস্ট সেন্টেন্সে আমরা যখন নেগেটিভ করবো তখন মাস্ট থাকবে না, তার পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাই। উই ছিল সাবজেক্ট, আমরা সাবজেক্ট উই লিখে ফেললাম। তারপরে এই মাস্টের পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট, অর্থাৎ আমি যখন নেগেটিভ করবো তখন এই মাস্ট শব্দটা আর আমার থাকবে না, অর্থাৎ আমি এটাকে বাদ দিয়ে দেবো। তো উই ক্যান নট বাট, এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে আমার ছিল হেল্প, লিখলাম হেল্প, অবজেক্ট দ্য পোর। শুধুমাত্র একটি ওয়ার্ডকে এর পরিবর্তে আমার মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো এবং সেন্টেন্সের বাকি সব অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো, উই ক্যান নট বাট হেল্প দ্য পোর। এখন মাস্টকে আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি। আরেকটি উদাহরণ খেয়াল করো, আই মাস্ট ডু দিস। আমি এখানে মাস্টের পরিবর্তে লিখেছিলাম ক্যান নট বাট, আবার মাস্ট থাকলে আমি সেটাকে ক্যান নট বাট না বসিয়ে এভাবে করতে পারি, ক্যান নট হেল্প লিখতে পারি। কিন্তু একটা রুলস আছে যে ক্যান নট হেল্পের পরে নিয়মটি হচ্ছে ভার্বের V1 প্লাস আইএনজি হয়, মানে আমি যদি ক্যান নট বাট বসাই তাহলে আমার এরপরে সেন্টেন্সের বাকি কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, সাবজেক্ট ভার্ব অন্যান্য যা কিছু আছে যা ছিল তাই বসবে। কিন্তু আমি যদি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাই, ক্যান নট হেল্প বসালেই আমাকে সেন্টেন্সের মূল ভার্বটা খুঁজতে হবে, খুঁজে তার সাথে একটা আইএনজি যোগ করতে হবে, নাহলে আমাদের সেন্টেন্সটি ভুল হবে। তাহলে এখানে সাবজেক্ট ছিল আমার আই, লিখলাম আই, এই মাস্টের পরিবর্তে আমি এইটা কি দিয়ে করবো, ক্যান নট হেল্প দিয়ে করবো, একটা ক্যান নট বাট দিয়ে করলাম, একটা হেল্প দিয়ে করবো, ক্যান নট হেল্প লিখলাম। এখন এই সেন্টেন্সে আমার ভার্ব হচ্ছে ডু, তাহলে আমি ডু লিখলাম, লিখে তারপর আমাদের রুলসে ছিল আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ ভার্বের V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হলো আই ক্যান নট হেল্প ডুইং দিস। আমি ক্যান নট হেল্প লিখলাম কিন্তু
তার মূল ভার্বের সাথে যদি আইএনজিটা না যোগ করি তাহলে আমাদের সেন্টেন্সটি ভুল হবে। নাম্বার 7, বোথ রাজু অ্যান্ড আদিব ডিড দিস। আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে, অর্থাৎ আমার বোথ ডট ডট অ্যান্ড থাকে, অর্থাৎ এখানে আমার আরও কিছু থাকবে, তাহলে সেই সেন্টেন্সটা নেগেটিভ করার সময় আমাকে কী করতে হবে? এই বোথের পরিবর্তে লিখতে হবে নট অনলি, আর এই অ্যান্ড তুলে দিয়ে লিখতে হবে বাট অলসো। এছাড়া সেন্টেন্সের আর কোনো কিছু পরিবর্তিত হবে না। এখন দেখো, বোথ রাজু অ্যান্ড আদিব ডিড দিস, এই অ্যান্ড দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যদি দুটি ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত থাকে তাহলে সেই ওয়ার্ডকে এই বোথ আর অ্যান্ডকে আমরা পরিবর্তন করব। এই বোথকে এখন দেখো এখানে এই সেন্টেন্সটিতে অ্যান্ড দ্বারা দুটি ওয়ার্ড, দুটি নাউন ওয়ার্ড রাজু এবং আদিব যুক্ত আছে এবং তার আগে আছে বোথ, মানে উভয়। তাহলে বোথ, এই বোথ শব্দটা আমার রুলসে আছে, ডট ডট দিয়েছিলাম সেখানে আমার আছে আমার রাজু, এবং অ্যান্ড বলেছিলাম অ্যান্ডের পরে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এই বোথ আর অ্যান্ড রাজু দ্বারা মাঝখানে আমার সংযুক্ত, আর এই অ্যান্ড যুক্ত করেছে কাকে? দুটো ওয়ার্ডকে, দুটো নাউন ওয়ার্ডকে, একটা হচ্ছে রাজু আর একটা হচ্ছে আদিব। এখন আমরা এটাকে চেঞ্জ করবো নেগেটিভ সেন্টেন্সে। এই বোথ তুলে দিয়ে আমি লিখবো এখানে নট অনলি, নট অনলি। এছাড়া সেন্টেন্সের বাকি সব অপরিবর্তিত থাকবে। এখন রাজু ছিল আমার, এটা নাউন ওয়ার্ড, এটা যা ছিল তাই থাকবে। এই অ্যান্ড তুলে দিয়ে আমি এখানে লিখবো বাট অলসো। তাহলে কি হলো দেখো, বোথের পরিবর্তে নট অনলি, বাটের পরিবর্তে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। এছাড়া সেন্টেন্সে আমার যা ছিল সেগুলোর কোনো পরিবর্তন হবে না। এখানে ছিল আদিব ডিড দিস, যা ছিল তাই লিখবো আমরা। তাহলে কি হলো দেখো, বোথ এবং ডট ডট অ্যান্ড যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি তাহলে বোথ তুলে দিয়ে আমরা লিখবো নট অনলি, আর অ্যান্ড তুলে দিয়ে লিখবো বাট অলসো। নাম্বার 8, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স মি হি র্যান অ্যাওয়ে। নাম্বার 8, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লজ কি আর প্রিন্সিপাল ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেটি সেন্টেন্সের যে অংশকে সেন্টেন্সের বৃহত্তর অংশ থেকে পৃথক করার পরে সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ তাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল করতে হয়, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমার এই সেন্টেন্সটিতে প্রথম অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দেন দ্বিতীয় অংশটি হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেন্টেন্সের যে অংশ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য তাকে সাবঅর্ডিনেট ক্লজের উপরে বা সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের উপরে তাকে নির্ভরশীল হতে পারে, নিজে নিজেই সে তার অর্থ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। এখন অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা এই অ্যাজ সুন অ্যাজ এতটুকুর পরিবর্তে আমরা লিখব নো সুনার, নো সুনার হ্যাড। আমার যখন আমরা নেগেটিভ করবো তখন এতটুকু তুলে দিয়ে এতটুকু বাদ দিয়ে আমি লিখবো নো সুনার হ্যাড। তারপর আমি লিখবো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কি ছিল এখানে? দ্য থিফ, লিখলাম দ্য থিফ। এরপরে সাবজেক্ট লেখার পরে আমার সাবঅর্ডিনেট ক্লজে লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল সি। এখন দেখো এখানে আমি লিখলাম সিন, পাস্ট পার্টিসিপল। কেন লিখলাম? কারণ আমরা নো সুনার হ্যাড লিখেছি। এরপরে আমরা জানি ভার্বের V1 হচ্ছে সি, V2 হচ্ছে স এবং V3 হচ্ছে সিন। তাহলে আমার রুলস অনুযায়ী হচ্ছে যে আমি সাবঅর্ডিনেট ক্লজে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখব নো সুনার হ্যাড, তারপর আমি লিখব সাবজেক্ট, লিখলাম সাবজেক্ট দ্য থিফ, তারপরে এটা আছে আমার V2 ভার্বটাকে আমার লিখতে হবে V3-তে। V3 ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম হচ্ছে সিন। দেন সাবঅর্ডিনেট ক্লজের বাকি অংশটা লিখে ফেললাম। এখন এখানে আছে একটা কমা, দেখো দুটো ক্লজকে সংযুক্ত করা আছে একটা কমা দ্বারা। এই কমাকে তুলে দিয়ে আমরা এখানে লিখবো দেন, THEN নয়, আমরা লিখবো EN। এখানে ভুল করে তোমরা অনেকেই ই লিখে ফেলো, আমরা ই লিখবো না, আমরা লিখবো দেন। এরপরে তোমার প্রিন্সিপাল ক্লজ পুরোটাই বলবো, পুরোটা হচ্ছে হি র্যান অ্যাওয়ে। প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন নেই। তাহলে শিক্ষার্থীরা দেখো কি হলো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স মি হি র্যান অ্যাওয়ে। এইটাকে আমরা সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখলাম নো সুনার হ্যাড, দেন সেন্টেন্সের সাবজেক্ট দ্য থিফ, দেন ভার্বের V3 অর্থাৎ সয়ের V3 হচ্ছে সিন, দেন সাবঅর্ডিনেট ক্লজের বাকি অংশ মি ছিল, দেন
কমা উঠে গিয়ে আমি বসালাম দেন, তারপরে প্রিন্সিপাল ক্লজ যা আছে এটা হুবহু বসবে, এটা কোনো পরিবর্তন হবে না। নাম্বার 9, হি ইজ টু উইক টু ওয়াক। হিয়ার হি ইজ সাবজেক্ট, ইজ হচ্ছে আমার অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। এরকম টু টু টি ডাবল ও এটার উচ্চারণটা হচ্ছে টু, অ্যান্ড দেন টি ও এটার উচ্চারণ হচ্ছে টু। এরকম কোনো সেন্টেন্সকে আমরা যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো, আমাদের সাবজেক্ট যা আছে আমরা তাই বসাবো প্রথমে, তারপর আমার টু বি ভার্বটা যা আছে এটাও যা আছে তাই বসাবো, এটা কোনো পরিবর্তন নেই। লিখলাম এই টু উঠে গিয়ে আমার এটা পরিবর্তে বসবে, এরপরে এই টু উঠে গিয়ে বসবে সো, হি ইজ সো। এরপরে টি ডাবল ও, টু এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে সেটি বসবে। এখানে আমার উইক শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তো আমি এখানে অ্যাডজেক্টিভটা যা আছে তাই বসাবো, এটাকে কোনো পরিবর্তন নেই। হি ইজ সো উইক। দেন এই টু উঠে গিয়ে আমার এটা পরিবর্তে বসবে দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। এখন সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে এটা লেখার পরে আমাকে প্রথম সাবজেক্ট বা সাবজেক্টের প্রোনাউন ফর্ম আবার লিখতে হবে। দেখো এখানে হি সাবজেক্ট হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউনের কোনো পরিবর্তন নেই, তাই আমি হিটা জাস্ট তাই লিখব। কিন্তু আমার সাবজেক্টে যদি নাম থাকতো, কারো নাম থাকতো, যদি একটা ছেলের নাম থাকতো, যেমন রাজুই ধরলাম আমরা, তাহলে তার পরিবর্তে আমরা তার প্রোনাউন ফর্ম লিখতাম হি। যদি এখানে মিনা থাকতো সাপোজ, তাহলে মিনার পরিবর্তে আমি লিখতাম তাহলে এখানে সি। অর্থাৎ এই দ্যাটের পরে আমাকে প্রথম সাবজেক্ট আবার আনতে হবে। সেই সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে আমরা হুবহু তাই লিখে দিব, আর যদি কারো নাম হয় তাহলে মেল ফিমেলের পরিবর্তে আমরা সেভাবে চেঞ্জ করে আমাকে লিখতে হবে। অর্থাৎ মেল হলে তার পরিবর্তে হি, আর ফিমেল হলে তার পরিবর্তে আমি লিখবো সি। দেন টেন্স অনুযায়ী আমাকে লিখতে হবে ক্যান নট বা কুড নট। তারপরে সেন্টেন্সের বাকি অংশ ছিল আমার ওয়াক, তাহলে আমি লিখে দিলাম ওয়াক। এখন কোথায় আমরা ক্যান নট লিখবো, কোথায় আমরা কুড নট লিখবো, খেয়াল করো। আমার এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, মানে এই ইজকে দেখে টু ভার্বকে দেখে আমি বুঝলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। অ্যাম ইজ আর, তাহলে অক্সিলারি ভার্ব বা টু ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি ওয়াজ হয় থাকতো তাহলে আমার টু ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের জন্য আমি লিখবো ক্যান নট। আর আমার এখানে যদি পাস্ট টেন্স থাকে সাবজেক্টের পর টু ভার্বটা, তাহলে আমি এখানে লিখবো কুড নট। তাহলে আমার আছে প্রেজেন্ট টেন্স, সেজন্য আমি ক্যান নট লিখেছি। তাহলে আমার সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ায়, আমরা যদি এটার সমাধান করি। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে আমাকে লিখতে হবে হি সাবজেক্ট, ইজ টু ভার্ব, এই টু থেকে এটার পরিবর্তে সো, দেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যা আছে অপরিবর্তিত অবস্থায় বসবে। দেন দ্বিতীয় টু থেকে আমাকে বসতে হবে দ্যাট। তারপরে আমাকে আবার প্রথম সাবজেক্ট আবার বসাতে হবে, বসালাম প্রথম সাবজেক্টটা আবার হি। তারপর আমাকে লিখতে হবে রুলস অনুযায়ী ক্যান নট বা কুড নট। অধিকাংশ ছাত্রছাত্রীরা এই ক্যান নট বা কুড নটকে ভুল করে ফেলে। এই ক্যান নট বা কুড নট বসানোর সময় আমাকে খেয়াল করতে হবে এটা কোন টেন্সে আছে। সাবজেক্টের প্রথমেই, সেন্টেন্সের প্রথমেই সাবজেক্টের পরে যে টু বি ভার্বটা থাকে সেটা কোন ফর্মে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই আমি বসালাম ক্যান নট, যদি এখানে পাস্ট টেন্সে থাকতো তাহলে আমি বসাতাম কুড নট। দেন টু এর পরে সেন্টেন্সের বাকি অংশ, আমার বাকি অংশ একটা ওয়ার্ডে ছিল ওয়াক, তাই আমি সেটি লিখেছি। Then number 10, every mother loves her child. Every plus noun যারা noun, every plus নাম, এটা একটা রুলসটা হচ্ছে every plus noun যদি থাকে কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে আমরা এই এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। অর্থাৎ আমার নেগেটিভ করার সময় এভরিটা চলে যাবে, এভরির পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো। দেন দেয়ার ইজ নো লেখার পরে এভরির ঠিক পাশেই যে শব্দটি থাকবে, যে নাউন ওয়ার্ডটা থাকবে, সেই নাউন ওয়ার্ডটা লিখতে হবে। তাহলে আমার ওয়ার্ডটি ছিল মাদার, আমি লিখলাম মাদার, এভরি মাদার, দেয়ার ইজ নো মাদার। এরপর আমার রুলস অনুযায়ী লিখতে হয় বাট, এটা আমার রুলস যে এভরি পরিবর্তে আমি লিখবো দেয়ার ইজ নো প্লাস এভরির পরের ওয়ার্ডটি, তারপর রুলস অনুযায়ী হচ্ছে বাট, লিখলাম বাট, দেয়ার ইজ নো মাদার বাট। এরপরে সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে আমার লাভস হার চাইল্ড। তাহলে কি দাঁড়ালো, আমি আবার বলছি এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরির পরিবর্তে আমাদের লিখতে হবে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো, তারপরে মাদার শব্দ যা আছে তারপরের ওয়ার্ডটি, এটার কোনো পরিবর্তন হবে না, নাউন ওয়ার্ডটি। এরপরে রুলস অনুযায়ী আসবে মাঝখানে একটা বাট, এই বাট লেখার পরে তারপর আমার সেন্টেন্সের বাকি অংশ যা ছিল তাই লিখতে হবে। বাকি অংশ ছিল লাভস হার চাইল্ড, আমি তাই লিখলাম। That's all for today, girls. I hope you will practice this lesson at home. See you again in another class. Till then, be happy, be safe and sound, and stay at home. Allah Hafiz.